আমার কাছে আমি সিম্পল অ্যাচিভমেন্ট কি হয়েছে, অর্জন কি হয়েছে, এটা মানুষ বলবে। কি চিন্তা করে এসছে, কি করতে চায়, কোথায় যেতে চায়, এখান থেকে তার ভিশনটা কি, এইসব নিয়ে কথা বলেছি আমি তরুণদের সাথে। তো উপস্থাপনায় ওই জিনিসগুলি হয়েছে অনেকাংশে। তারপর ছোটোকালের একসাথে ঘুড়ি ওড়ানো থেকে শুরু করে পথের পাশে মার্বল খেলা, লাট্টু খেলা, লাঠিম খেলেছেন। আরে বাবা, মা তো ডেকে তুলতে পারতো না, ধুলো মেখে সারাদিন বাইরে, হয় মার্বল খেলছি না, এইসব হয়েছে। সময়টাই তো আমাদের সবচেয়ে বড় শত্রু, মানে নাই, কম সব সময় যথেষ্ট সময় পাই না, কিন্তু সময় পেলে আরও অনেক। এটাই মনে হয় যে সব জায়গায় এমন একটা গ্রুপিং হয় যে তারা বোধহয় অন্য কোনো স্বার্থে দাঁড় করিয়েছে এসব সংগঠন। আমার কিছু তাতে যায় আসে না, ইট ডাজন্ট ম্যাটার। একটা ডাইলেমা আছে, একটা অসুবিধা নিজের সাথে একটু বোঝাপড়া করতে হয়েছে আমার। সেটা হচ্ছে যে দর্শকদের সামনে তাদেরকে তুলে ধরার চেষ্টা, এটার সাথে অনেকে হয়তো এটাকে মেনে নিতে পারে না, কারণ তারা দেখে অভ্যস্ত যে শাফিন ভাই বসবে ওই চেয়ারে, মানুষ প্রশ্ন করবে শাফিন ভাইকে, শাফিন ভাইয়ের থেকে আমরা শুনতে চাই। কিন্তু 2-3টা প্রোগ্রাম করেছি যেটাতে আমি প্রশ্ন করেছি, তারা যত জুনিয়রই হোক, যত তরুণ হোক, কিন্তু তাদের প্রতিভাটাকে নিয়ে কথা বলার চেষ্টা করেছি, তাদেরকে বের করে আনার চেষ্টা করেছি যে তাদের চিন্তা ভাবনার মধ্যে কি চিন্তা করে কাজ করে, তাদের অনুপ্রেরণা কোত্থেকে আসে, এবং তাদের দৃষ্টিভঙ্গি কি, তাদের ভিশনটা কি। তো আমি এটার মধ্যে একটা জিনিস প্রকাশ পাই, সেটা হচ্ছে যে আমি নিজেকে কিন্তু কোনো সময় এমন ঊর্ধ্বে এমন বড় কিছু মনে করি না যে আমি ওই কাজটা করতে পারবো না, ওটা মানাবে না, ওটা করা উচিত হবে না, ওটা এইরকম না ব্যাপারটা। আমার কাছে আমি সিম্পল অ্যাচিভমেন্ট কি হয়েছে, অর্জন কি হয়েছে, এটা মানুষ বলবে, তারা বেটার জানে আমার থেকে। তো সেটার আউটপুটটা বিচার করবে দর্শক শ্রোতারা। তো তাতে আমি তো নিজেকে লিমিট করে রাখবো না, আটকে রাখবো না। আমার কোনো কাজ যদি করতে ইচ্ছা হয়, আমি সেটা ভালো লাগে বলে করছি। তো তরুণদের সাথে কথা বলতে আমার ভালো লাগে। এখনও যে মিউজিক লেভেল নিয়ে কথা বলছিলাম, তরুণদের নিয়ে কাজ করতে ভালো লাগে আমার, কারণ এখানে তারা এখনও ফিক্সড হয়ে যায়নি, তারা এখনও একটা টাইপড হয়ে যায়নি, তাদের পৃথিবীটা এখনও পুরোপুরি ওপেন, এবং এক্সাইটমেন্টটা সেখানে, আমার এক্সাইটমেন্টটা সেখানে যে এদেরকে দিয়ে অনেক কিছু করানো যাবে। যাত্রা মাত্র শুরু হয়েছে। কামিং ব্যাক টু টিভির প্রোগ্রামের কথা, এদের সাথে আলাপ করতেও তো আমার ভাল লাগে। এখন সেটা হোক না টেলিভিশন ক্যামেরার সামনে, হোক যে হাজারো দর্শকের সামনে, লাখো দর্শকের সামনে, বাট কথা সেটা না। কথা হচ্ছে যে এই লাইনে এসছে কেন, কি চিন্তা করে এসছে, কি করতে চায়, কোথায় যেতে চায়, এখান থেকে তার ভিশনটা কি, এইসব নিয়ে কথা বলেছি আমি তরুণদের সাথে। তো উপস্থাপনায় ওই জিনিসগুলি হয়েছে অনেকাংশে, কন্টেম্পোরারি আর্টিস্টদের সাথেও হয়েছে। লম্বা পথ তো একসাথে একদম পিঠাপিঠি, তো 1 বছরের পার্থক্য, তো বলতে গেলে সব কিছুই একসাথে করেছি, একসাথে শুরু একসাথে শেষ সব কিছুই। তার মধ্যে ধরো ছোটোকালের একসাথে ঘুড়ি ওড়ানো থেকে শুরু করে পথের পাশে মার্বল খেলা, লাট্টু খেলা, লাঠিম খেলেছেন। আরে বাবা, মা তো ডেকে তুলতে পারতো না, ধুলো মেখে সারাদিন বাইরে, হয় মার্বল খেলছি না, এইসব হয়েছে। ঘুড়ি ওড়ানো হয়েছে, সেখান থেকে শুরু করে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, স্কুল, একই স্কুলে, এক ক্লাসের তারতম্য, বন্ধু, স্কুলের ফ্রেন্ডসরাও একই হয়ে গেল, ক্লাসের ফ্রেন্ডসরাও আমার সাথে যেরকম ফ্রেন্ডলি, আমার ক্লাসের আমার ফ্রেন্ডরাও তার সাথে ফ্রেন্ডলি। তো সেখানেও একটা পুরো একাত্ম হয়ে গেল ব্যাপারটা। কলেজ সেম, নটরডেম কলেজ, যাওয়া আসা, বেড়ে ওঠা, গান শোনা, বিদেশি রেকর্ড যখন বাসায় আসতে শুরু করলে এই যে রক মিউজিকের প্রতি আকর্ষণটা হলো, সেটাও একসাথে হয়েছে। একই ব্যান্ড আমরা শুনেছি, এমন কোনো ডিফারেন্ট টেস্ট না, ইটস দ্য সেম থিং, পিঙ্ক ফ্লয়েড সেম, লেড জেপলিন সেম, বিটলস, মিউজিকের সিলেকশনও সেম ছিল। একসাথে আমাদের বন্ধুর সার্কেলটা সেম ছিল, তাদেরকে নিয়েই বিকেলে আড্ডা, তাদেরকে নিয়েই গান শোনা, এবং যখন হাতে গিটার নিলাম ওই কয়েকজন মিলে একসাথেই গিটার হাতে নিলাম, একসাথেই ড্রামস বাজালাম কিছুদিন, ইত্যাদি ইত্যাদি করে করেই তো এগোনো। এবং ফ্রেন্ডসদের নিয়ে শুরুর দিকে যে যখন মিউজিক করছি, কোনো ব্যান্ডের নাম দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট কয়েকজন মিলে বাজানো, সেটার মধ্যে একটা চরম আনন্দ ছিল। ওইভাবে তো করেছি। তো আমার আর হামিনের মধ্যে এই যাত্রাটা
লম্বা যাত্রা এবং সব কিছুই একসাথে হয়েছে বলতে গেলে, সব কিছুই। ও ক্রিকেটে অনেক দূর এগিয়ে গেছে, ক্রিকেটে সিরিয়াস ছিল একটা সময়, অনেক সিরিয়াসলি খেলেছে। আমি ধরেও ক্লাব লেভেলে খেলেও এক সময় মিউজিকের দিকে একটু বেশি গেছে, মিউজিক শেখা অ্যান্ড অল দ্যাট। সো হি প্লেড ক্রিকেট আ লিটল মোর সিরিয়াসলি, বাট ওভারঅল আমি চুপচাপ ছিলাম। আই ওয়াজ ভেরি কোয়াইট, ডিসিপ্লিনড, এবং বলে সবাই যে আমি কথা শুনতাম, মানে আমাকে ম্যানেজ করা কঠিন ছিল না। মানুষ আমাদের পর্যায়ে এসে আমরা কেন করতে চাই বা কেন করলাম এরকম একটা জিনিস, একটা প্রজেক্ট হাতে নিলাম কেন, তা ভাবনা না, অ্যাকচুয়ালি এক্সিকিউট করে জিনিসটা রিলিজ করলাম। এটা করার পিছনে তো কোনো অর্থ নাই, কোনো আর্থিক ইন্টারেস্ট একেবারেই নাই। আমাদের এটাই প্রমাণ করে যে মিউজিকটা সবসময় করেছি ভালোবাসার জায়গা থেকে। অ্যাকচুয়ালি তার আসল টানটা কিন্তু অন্য জায়গায়। এখনও সময় সুযোগ পেলে, সময় সুযোগ দুটো, সময়টাই তো আমাদের সবচেয়ে বড় শত্রু, মানে নাই, কম কম কম, সব সময় যথেষ্ট সময় পাই না, কিন্তু সময় পেলে আরও অনেক কিছু করার থেকে যায়। আমি জানি না এটা শুধু আমি কিনা, আমার মতো হয়তো আরও কয়েকজন আছে যাদেরকে এই ইন্ডাস্ট্রির লোকজন অ্যাভয়েড করলেই, এই ইন্ডাস্ট্রির লোকজন পাশ কাটিয়ে যেতে পারলেই বোধহয় সান্ত্বনা পায়। আশ্চর্যের বিষয়, এই যে সংগঠনগুলি হলো, একটা বোধহয় গায়কদের হয়েছে, সিঙ্গারদের একাধিক হয়েছে, আর কি জানি মিউজিক ডিরেক্টরদের একটা হয়েছে, কম্পোজারদের এটা সেটা অনেক কিছু হয়েছে। আমি দেখলাম জানার পরে যে প্রত্যেকটাতেই কিন্তু আমি থাকার উপযোগী একটা মানুষ, মানে থাকার কথা, স্বাভাবিকভাবে থাকার কথা। একটা মানুষ অ্যাপ্রোচ করেনি, একটা মানুষ ফোন করেনি, বা বিষয়টা আমাকে বিরক্ত করে না। নট ইভেন অ্যান অ্যাপ্রোচ, কোনো প্রশ্ন না, কোনো জিজ্ঞাসা না, কোনো ইনভিটেশন না। তো তোমার বুঝতে হবে যে সব কিছুর পিছনেই কিন্তু একটা অন্য ধরনের চিন্তাভাবনা অনেক সময় কাজ করে, যে উদ্দেশ্যটা আসলে কি। এটা কি আসলেও একটা বড় সংগঠন তৈরি করা, নাকি কারো নিজের স্বার্থ হাসিল করা, না কি উদ্দেশ্যটা কি? সাধারণভাবে চিন্তা করলে তো অনেক জায়গাতেই আমার উপস্থিতি থাকার কথা। এমন না যে আমি এটা মিস করি, সেটা না। কথা হচ্ছে যে এরকম অনেক জায়গায় শুরুতে যেটা বললাম, যে তারপরে আমার ধারণা হয় কি, যে নিজের কথা নিজে এভাবে বলা যায় না। এটাই মনে হয় যে সব জায়গায় এমন একটা গ্রুপিং হয় যে তারা বোধহয় অন্য কোনো স্বার্থে দাঁড় করিয়েছে এসব সংগঠন। আমার কিছু তাতে যায় আসে না, ইট ডাজন্ট ম্যাটার, কোনো কিছুই থেমে থাকবে না, মানে আমার তো পথ চলার কোনো অসুবিধা হচ্ছে না। তো তুমি ভালো করেই বলেছো জিনিসটা, এটা তো লক্ষ্য করে আসছি অনেক দিন ধরে, অনেক বছর ধরে খেয়াল করে আসছি। দেখো, কিন্তু আমি তো একটু ওপেন মাইন্ডেড মানুষ, আমি সবাইকেই সুযোগ দেওয়ার পক্ষের মানুষ। সুতরাং কেউ গান লিখতে চাইবে, সে পূর্বে সাংবাদিকতা করেছে, তাতে কি? সিন্ডিকেট শব্দটা ব্যবহার করলে যেরকম একটা গ্রুপিং হয়, এটা আমি কিন্তু এতটা জানি না। এসব নিয়ে মাথা ঘামানোর আমার কোনো সময় নাই, আমি কিন্তু এসব নিয়ে ভাববার আমার সময় নেই। কিন্তু হয় এটা বুঝতে খুব একটা অসুবিধা হয় না, এই কারণে যে বহু ভালো কাজ করে যাচ্ছে যেগুলি কারো জানার কোনো আগ্রহই নেই, তাতেও আমি বাধাগ্রস্ত হই না, তাতেও আমি থেমে থাকি না। কে জানতে চাইলো, কে চাইলো না। বহু বড় বড় পত্রিকা আছে, মানে এমন ক্ষুদ্র ক্ষুদ্র সংবাদ প্রকাশ করবে, বিনোদনের সংবাদ প্রকাশ করবে, তার পাশাপাশি যে ভালো কাজগুলি হচ্ছে, বড় কাজগুলি হচ্ছে, সেদিকে একেবারেই কোনো নজর নাই। তাহলে আমার কাছে ওই জায়গাটায়, মানে প্রফেশনালিজমের জায়গাটায় আমার প্রশ্ন থাকে, যে যারা বিনোদন সাংবাদিকতা করছেন তাদের মধ্যে অনেক ভালো ভালো অভিজ্ঞ সাংবাদিক রয়েছেন, কিন্তু আবার অনেকে রয়েছেন যারা আসলে অনেক কিছু হয়তো এখনও দেখা বাকি, শেখা বাকি রয়েছে, এবং সবাই সবার কমফোর্ট জোনের মধ্যে থাকতে চায়। সে যাদেরকে চেনে তাদের খবরটা নিয়েই তার কাজটা, সে তার দায়িত্বটা পালন করে একটা বোঝাতে চাচ্ছে যে আমার কাজ তো আমি করে যাচ্ছি, কিন্তু সেটা যে তার গণ্ডির বাইরে যাচ্ছে না, সেটা তো ভাবতে হবে যে আমি আর কত, 4-5টা মানুষকে নিয়ে আর কত লিখব। এদের একজনের মানে মুখে হাসি ফুটলে সেই ছবিটাও উঠে যায় সাথে সাথে, যে এমন কিছু একটা হয়েছে। কিন্তু এরকম মানে 4-5 জনকে ঘিরে যে চলা, অনলাইন পত্রিকা হোক বা প্রিন্টেড মিডিয়া হোক, এটা বিরক্তিকর অবশ্যই, কিন্তু দেখতে দেখতে না সয়ে গেছে, এখন আর বিরক্তও হই না, মানে মেনে নিয়েছি এটাকে, যে এটা পরিবর্তন আমার পক্ষে করা সম্ভব না। এটা মানসিক পরিবর্তন তাদের ক্ষেত্রে প্রয়োজন, যারা প্রফেশনাল লাইনে আছে, কাজ করছে, তাদের পরিবর্তন।